তোরা সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব শ্রী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত কালজয়ী উপন্যাস আরোগ্য নিকেতনের দ্বাবিংশ অর্থাৎ 22 পর্ব। প্রসঙ্গত বলে রাখি, আমি আমার সুবিধা মতো এত বড় উপন্যাসটি পড়ার জন্য পর্বগুলি এইভাবে ভাগ করে নিয়েছি। মূল বইয়ের 27 পর্ব আরম্ভ হচ্ছে। সমস্ত রাত্রি জীবনমশায়ের ঘুম হলো না। মনের মধ্যে একটা বড় ঝড় বয়ে গেল সর্বক্ষণ। শশাঙ্কের স্ত্রী, বনবিহারীর স্ত্রী, আতর বউ, বিপিনের স্ত্রী, রতনবাবু যেন তার শয্যা ঘিরে বসেছিলেন। রতনবাবু, বিপিনের স্ত্রী তাকে বারবার প্রশ্ন করেছে, বলুন, আপনি বলুন। শশাঙ্ক, বনবিহারী, ওদের স্ত্রী, আতর বউ ভ্রু কুঞ্চিত করে ইশারা করেছে, না 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 না। নিজেকে তিনি বারবার করে বিশ্লেষণ করে দেখেছেন। মনে পড়ছে তার বাবা বলেছিলেন, নিদান দেওয়ার সময় সর্বাগ্রে অন্তরে অনুভব করতে হয় পরমানন্দ মাধবকে। তার প্রসাদে জন্ম মৃত্যু জীবন মরণ হয়ে ওঠে দিবা এবং রাত্রির মতো কালো এবং আলোর খেলা, পরমানন্দের নীলা। তখন সেই মন নিয়ে বুঝতেও পারবে নারীর তত্ত্ব এবং বলতেও পারবে অসংকোচে। জিজ্ঞাসিত না হয়ে এ কথা বলার বিধি নয়, তবে ক্ষেত্র আছে। সে ক্ষেত্রে জিজ্ঞাসিত না হয়েও নিজে থেকেই তোমাকে বলতে হবে। পরমার্থ সন্ধানী বৃদ্ধকে বলতে হবে বিশ্বাসবশে মুক্তির অভিপ্রায়ে বা আপনার বৈরাগ্যকে পরিপূর্ণ করে তুলবার জন্য যদি কোনো কাম্যতীর্থে যাবার বাসনা থাকে তবে চলে যান। কোনো গুপ্ত কথা যদি গোপন দুশ্চিন্তার মতো অন্তরে আবদ্ধ থাকে তাকে ব্যক্ত করে নিশ্চিন্ত হন। কোনো ভোগ বাসনা বা মমতা সংক্রান্ত বাসনা যদি মনে অতৃপ্তির আকারে নিদ্রার মধ্যে স্বপ্নের ছলনায় আপনাকে ছলত করে তবে তা পূর্ণ করে পূর্ণ তৃপ্তি সঞ্চয় করে নিন। আর এক ক্ষেত্রে নিজে থেকে বলতে হবে রোগীর আত্মীয়কে, স্বজনকে। সেক্ষেত্রে রোগী বৃদ্ধ না হলেও পরমার্থ সন্ধানী না হলেও বলতে হবে। কর্মী সম্পদশালী রোগী, যিনি সংসারে সমাজে বহু কর্মের সঙ্গে সংশ্লিষ্ট জড়িত, যার উপর বহুজন নির্ভর করে, তার ক্ষেত্রে অবশ্যই বলতে হবে তোমাকে। তার আত্মীয় স্বজনকে বলবে, কারণ ওই মানুষটির মৃত্যুতে বহু কর্ম বহুজন ক্ষতিগ্রস্ত হবে। এক্ষেত্রে পূর্বাহ্নে জানতে পেরে তার যতটুকু প্রতিকার সম্ভব তা হতে পারে। আর এক ক্ষেত্রে বলতে হবে, সেক্ষেত্রে রোগী প্রবৃত্তিকে রিপুতে পরিণত করে মৃত্যুকে আহ্বান করে নিয়ে আসছে, সেই ক্ষেত্রে তাকে সাবধান করার জন্য জানিয়ে দেবে, প্রবৃত্তিকে সংযত করো বাপু। প্রতিটি ক্ষেত্রেই সেই পরমানন্দ মাধবকে অনুভব করা প্রয়োজন, কিন্তু সে মাধবকে এ জীবনে পাওয়া তার হলো না। তিনি কি করে রতনকে বলবেন? না, সে তিনি পারবেন না। মমতার সংসারে আশ্বাসই আশ্রয়, আশাই অসহায় মানুষের একমাত্র সুখ নিদ্রা। জ্ঞানের চৈতন্যের কোনো প্রয়োজন নাই। কালই তিনি হরেনকে বলে আসবেন, এ তিনি পারবেন না। রতনবাবুকে সে যেন বলে দেয়, জীবনমশায়ের মতিভ্রংশ হয়েছে, তিনি এর কিছু বুঝতে পারেন না। বড় ভুল হয়ে যায়। গতকালের নারীর অবস্থা পরদিন মনে থাকে না। অনেক বিবেচনা করেই তিনি বলেছেন তিনি আর আসবেন না। ভোরবেলাতেই বিছানা ছেড়ে উঠলেন তিনি। না, আর না, বিপিন আরোগ্য লাভ করুক, মতির মা সুস্থ হয়ে ফিরে আসুক, দাঁতু বেঁচে উঠুক, তার সব উপলব্ধি সব দর্শন ভ্রান্ত মিথ্যা হয়ে যাক। নিচে নেমেই প্রাতকৃত্য সেরে দাওয়ায় এসে বসলেন। সমস্যা এক জীবিকার, তা চলে যাবে। উপার্জন অনেক করেছেন, জীবনে 1,00,000 টাকার বেশি উপার্জন করেছেন, সব খরচ করে দিয়েছেন। 40,000 টাকার মতো ওষুধের দাম যদি বাকি পড়ে শেষ পর্যন্ত আদায় হয়নি। মেয়েদের বিয়েতে দেনা করেছিলেন, যাদের বাড়িতে দেনা তাদের বাড়ি চিকিৎসা করে ফিজ নেননি।
আশা করেছিলেন সুদটা ওতেই কাটানো যাবে, কিন্তু তা যায়নি। তাঁরা দেননি, সুদে আসলে নালিশ ডিক্রি করে সম্পত্তি নিলাম করে নিয়েছেন। কোনো আক্ষেপ নেই তাতে, তবে হ্যাঁ, যতটুকু জীবনে প্রয়োজন ততটুকু থাকলেই ভালো হতো, রাখা উচিত ছিল। তা তিনি রাখতে পারেননি। সংসারে হিসেবেই বিষয়ী লোক তিনি হতে পারলেন না। লোকে বলে জগৎবন্ধু মশাইয়ের ঘরে দুধে ভাতে জন্ম, নিজে দুহাতে রোজগার করেছে, নাড়ি টিপে পয়সা, হিসেব শিখবেই বা কখন আর করবেই বা কখন। ভেবেছিল চিরকাল এমনিভাবেই যাবে, 2 হাতে রোজগার করে 4 হাতে খরচ করেছে। তাও খানিকটা সত্যি বটে, কিন্তু ওটাই সব নয়। না, তা নয়। আতর বউ বলেন, এই সংসারে মনই কোনোদিন উঠল না মশায়ের। তেতো বিষ লাগলো চিরদিন। আমি যে তেতো, আমি যে বিষ, হতো সে অমৃত হতো সব। তখন দেখতে সে অর্থাৎ মঞ্জরি। কথা শেষ করে হাসেন আতর বউ। সে যে কি হাসি সে কেউ বুঝতে পারবে না। তার সামনে ছাড়া তো হাসি আর কারো সামনে হাসেন না। এও খানিকটা সত্য বটে। মশায়ও দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাসেন। মনে মনে বলেন, সংসারকে তোমরা তেতো করে দিয়েছ তাতে সন্দেহ নেই। তুমি, বনবিহারী, মেয়ে, জামাই, সকলে মিলে। তবে তোমার বদলে মঞ্জুরি হলেও সংসার অমৃতময় হতো না, এবং তাতেও তার সংসারে আসক্তি হতো না। না, হতো না। তার মনের একটা কোণ তোমরা কোনো দিন দেখতে পাওনি। মনের সে কোণে তার জীবনের শ্মশান সাধনার আয়োজন। সেখানে অমাবস্যার অন্ধকারে নিজেকে ঢেকে রেখেছেন আজীবন। অহরহ সেখানে মধ্যরাত্রে। মৃত্যু, মৃত্যু আর মৃত্যু, এই নামেই সেখানে জপ করে গেলেন আজীবন। মৃত্যু অমৃতময়ী হয়ে দেখা দেয় বলেছিলেন তার বাবা। সেই রূপ দেখবার যার সাধনা, সে বিষয়ের হিসেব, বস্তুর যত্নও করবে কখন? নইলে যে রোজগারটা জীবনে তিনি করেছিলেন, তাতে কি তোমাকে পালকিতে চড়িয়ে নিজে সাদা ঘোড়ায় চেপে কাঁধে ঘুরে আসতে পারতেন না? সাদা ঘোড়া তো হয়েছিল, গহনাও তোমার কম হয়নি। পালকি বিহারার খরচ আর কত? তুমি তো জানো না, রোগীর মৃত্যুশয্যার পাশ থেকে উঠে চলে আসবার সময় রোগীর আপনজনেরা যখন ডাকতো, একটু দাঁড়ান মশাই, আপনার ফি, হাত পেতে নিয়ে ভাবতে ভাবতে আসতেন সেই বিচিত্র রূপিণীকে। আজও আসেন। এই পরিণাম মহাপরিণাম, অনিবার্য, অমোঘ। বারবার প্রশ্ন করেছেন, কি রূপ, কেমন, বর্ণে, গন্ধে, স্পর্শে, স্বাদে সে কেমন, কেমন তার কণ্ঠস্বর? বাবার বলা কাহিনীর রূপও এই সময় মনকে পরিতুষ্ট করতে পারে না। হঠাৎ ধূমকেতুর মতো শশী এসে উপস্থিত হলো। এই আশ্বিন মাসেই শশী তার ছেঁড়া ওভারকোট চড়িয়েছে, হাতে হুঁকো। এই সকালেই চোখ দুটো লাল, নেশা করেছে। কিন্তু মদের গন্ধ পাওয়া যাচ্ছে না, গাঁজার গন্ধও না। বোধহয় ক্যানাবিস ইন্ডিকা খেয়েছে। বিনা ভূমিকায় বললে, রামহরে বেটা আজ উইল রেজিস্ট্রি করতে আসছে, আপনাকে সাক্ষী করবে। রামহরের এই শেষ বউ কিছু পাওনা পাবে, আপনাকে সেটা করে দিতে হবে। আর আমার ফির টাকা অনেক বাকি, তা ঝক মারুক গে, গোটা 20 টাকা আমাকে দেওয়াবেন। শশী বসলো চেপে। শশী খেয়ে কি বলবেন তাই ভাবছিলেন তিনি। হঠাৎ বাইসাইকেলের ঘণ্টার শব্দে আকৃষ্ট হয়ে মুখ ফেরালেন তিনি। বাইসাইকেল আজকাল অতি সাধারণ যান। আশেপাশে গ্রামের চাষির ছেলেরাও আজকাল বাইসাইকেল কিনছে। তবু ওর ঘণ্টার একটা আকর্ষণ আছে। এই গ্রামে বনুই প্রথম বাইসাইকেল কিনেছিল। বাইসাইকেল 2খানা। প্রদ্যোৎ ডাক্তার আর তার বন্ধু 2জন চলেছে। এদিকে এত সকালে কোথায় যাবে? প্রদ্যোৎ ডাক্তার নেমে পড়ল সাইকেল থেকে। বন্ধুটি একটু এগিয়ে গিয়ে নামল। প্রদ্যোৎবাবু হঠাৎ নেমেছে বোধহয়। নমস্কার। প্রত্যাশা করেননি মশাই? একটু যেন চমকে উঠেই প্রতি নমস্কার করলেন। নমস্কার। অহিন্দ্র সরকারের বাড়িটা কোথায় বলুন তো? বলে এলো আপনার বাড়ির কাছাকাছি। অহিনের বাড়ি এই তো, এই গলিটা ধরে যেতে হবে। ওদের বাড়ি যাবেন?
হ্যাঁ, অহিনবাবুর জামাই আমার ক্লাস ফ্রেন্ড, একসঙ্গে আইএসসি পড়েছিলাম। তার ছেলের অসুখ। অহিনের জামাইয়ের ছেলে? দহিত্র? অতসীর ছেলে তাহলে। মতির মাকে যেদিন দেখে গঙ্গা তীর যাবার কথা বলেছিলেন, সেদিন ফিরবার পথে মদনের ছেলে বদনের সঙ্গে জল ঘেঁটে খেলা করছিল একটি ছোট ছেলে, চোখ জুড়ানো, যশোদা দুলালের মতো ফুটফুটে ছেলেটি। সেই ছেলেটি, তার অসুখ, তিনি এই বাড়ির দৌড়ে রয়েছেন, তাকে ডাকেননি, দেখায়নি কি অসুখ? ততক্ষণে গলির মধ্যে ঢুকে গেছেন প্রদ্যোৎ এবং তার বন্ধু। আজকাল লোকেরা খুব পয়সা বুঝেছেন, বুঝলেন মশাই, তাদের খুব পয়সাও হয়েছে, মেলা পয়সা। আপনাকে আমাকে দেখাবে কেন? অথচ ওহি সরকারের বাবা আর কর্তা বাবার আমল থেকে আপনারা চিরকাল বিনা পয়সায় দেখে এসেছেন। মশাই অকস্মাৎ দাওয়া থেকে পথের উপর নেমে পড়লেন, ধরলেন ওই গলিপথ, ওহি সরকারের বাড়ির দিকে। শশী অবাক হয়ে গেল। কয়েক মুহূর্ত চুপ করে থেকে সে বলে উঠল, এরই নাম মতিচ্ছন্ন? দেবে প্রদ্যোৎ ডাক্তার, ঘর ধরে বের করে দেবে। বছর চারেকের শিশু, জ্বরে আচ্ছন্নের মতো পড়ে আছে। এদিকের কর্ণমূল থেকে ওদিকের কর্ণমূল পর্যন্ত গোটা চিবুকটা ফুলেছে, সিঁদুরের মতো টকটকে লাল। প্রদ্যোৎ ডাক্তার দেখছে, বন্ধুত্রীও দেখছে। মা বসে আছে শিয়রে, ওহি এবং একটি প্রিয়দর্শন যুবা দাঁড়িয়ে আছে পাশে। মশাই গিয়ে ঢুকলেন ঘরে, নীরবে পিছনে দাঁড়িয়ে রইলেন। একটা বিষম যন্ত্রণা চলছে রোগীর দেহে। রোগীর অনুভব শক্তি ক্ষীণ হয়ে আসছে, চেতনাবোধ করে বিলুপ্তির মুখে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন মশাই। কোনো ছায়া পড়েছে কি বুঝতে পারছেন না, দৃষ্টিশক্তি তাঁরও ক্ষীণ হয়ে এসেছে। প্রদ্যোৎ দেখা শেষ করে উঠে দাঁড়ালো, মুখ গম্ভীর, চিন্তান্বিত। তার চোখ পড়ল মশাইয়ের উপর। আপনি? আমি একবার দেখব। তিনি এগিয়ে এলেন রোগীর দিকে, বিছানায় বসে পড়লেন। অপ্রস্তুত হলো ওহি সরকার, অতসীও হলো। শশী মিথ্যা বলে নাই। আজ 3 পুরুষ ধরে মহাশয়দের প্রীতির জন্য সরকারদের চিকিৎসা খরচ ছিল, আজ তাকে উপেক্ষা করে? ওহি বললে, দেখুন না কোথা থেকে কি হয়। কাল সকালে জামাই এলো, ছেলেটা কোলে নিল, বলল ছোট একটা ফুসকুড়ি হয়েছে, একটু চুন লাগিয়ে দাও। সন্ধেবেলা কাঁদতে লাগলো, বড্ড ব্যথা করছে। ফুসকুড়িটা মুড়ো ফোঁড়ার মতো মুখটুক নাই, একটু বেড়েছে দেখলাম। তারপর সারা রাত ছটফট করেছে, জ্বর এসেছে। সকালবেলা দেখি মুখ ফুলছে আর জ্বর, হুঁশ চেতনা নাই। আমি আপনাকেই ডাকতে যাচ্ছিলাম, তা জামাই বললে এ তো ফোঁড়া টোড়ার জ্বর, হয়তো কাটতে হবে কি আর কিছু করতে হবে, এতে ওকে ডেকে কি করবেন? তা কথাটা মিথ্যেও বলেনি। তার ওপর হাসপাতালের ডাক্তারবাবু জামাইয়ের ক্লাস ফ্রেন্ড। তা আমি বললাম, তোমার ধন, তুমি যাকে খুশি দেখাও বাবু, আমার কি দায় এতে কথা বলার? মশাই ছেলেটিকে দেখে উঠে দাঁড়ালেন। প্রদ্যোৎ ডাক্তার ততক্ষণে বেরিয়ে চলে গিয়েছে, বাইসাইকেলে চড়েই চলে গিয়েছে ওষুধ আনতে। ইঞ্জেকশন দেবে, পেনিসিলিন ইঞ্জেকশন। ছেলেটির মা অতসী ব্যগ্রভাবে বলে উঠল, কেমন দেখলে মশাই দাদু? আমার ছেলে কেমন আছে? কি হয়েছে? হেসে মশাই বললেন, গাল গলা ফুলে জ্বর হয়েছে ভাই, ভয় কি? ডাক্তারবাবুরা রয়েছেন, আজকাল ভালো ভালো ইঞ্জেকশন উঠেছে, ভালো হয়ে যাবে। চলে এলেন তিনি, যেমনভাবে এসেছিলেন ঠিক তেমনিভাবেই বের হয়ে এলেন। ওহি সরকার পিছনে পিছনে এসে রাস্তায় নেমে ডাকলে, কাকা। ওহি, কি দেখলেন? নারী দেখে আর কতটা বুঝবো বলো, তবে জ্বরটা বাড়বে এখনই তো। সে বলবার আগেই মশাই বললেন, 2 হবে, একটু ওপরেই, কম নয়। হ্যাঁ, 2.2। আরও বাড়বে? বাড়বে বলেই মনে হচ্ছে বাবা। গাল গলা ফোলা, এমন লাল হয়ে উঠেছে, সামান্য ফোঁড়া। ওরা তো রক্ত পরীক্ষা করছেন, দেখো। নারী দেখে বলে যে বেকুব হতে হবে বাবা। চলে এলেন তিনি, আর দাঁড়ালেন না।
বাড়ির দোরে তখন দুখানি গাড়ি দাঁড়িয়ে আছে, একখানে পরাণ খাঁয়ের, অন্যখানে রামহরি লেটের। রামহরি উইলে সাক্ষী করাতে এসেছে। শশী পালিয়েছে রামহরিকে দেখে। পরাণের স্ত্রী অন্তর্বর্তী। পরাণ খুশি হয়েছে, একটু লজ্জিতও যেন। সেটুকু ভালো লাগলো মশায়ের। মনটা ভালো থাকলে হয়তো একটু রসিকতাও করতেন, অন্তত মসজিদে দরগায় দেবস্থানে মানত মানতে বলতেন। বলতেন, না হলে একদিন খাওয়া দাওয়ার ব্যবস্থা করো পরাণ, এবার সন্তান হয়ে বাঁচবে, বুঝেছ? আবার বিবির অসুখও সব সেরে যাবে। কিন্তু মনটা বিমর্ষ হয়ে আছে। চৈতন্য এবং অচৈতন্যের মাঝখানে বিহ্বল অবস্থার মধ্যে উপনীত অতসীর ওই ছেলেটির কথাই তাঁর মনকে বিষণ্ণ করে রেখেছে। এখানে রিপু নাই, প্রবৃত্তির অপরাধ নাই, প্রতিষ্ঠা, সম্পদ, লালসা, লোভ, কোনোটার বিশেষ আকর্ষণে বাঁচবার বাসনা উদগ্র নয়। নবীন জীবন বারবার পূর্ণ হবার জন্য বাঁচতে চায় প্রকৃতির প্রেরণায়। কি প্রাণপণ কঠোর যুদ্ধ! নিজের দাবিতে সে যুদ্ধ করছে। প্রচণ্ড দাবি, প্রচণ্ডতম। নিষ্ঠুর ব্যাধিটা দেখা দিয়েছে কালবৈশাখী ঝড়ের মতো। এক বিন্দু কালো মেঘে যার আবির্ভাব, সে কিছুকালের মধ্যেই ফুলে ফেঁপে ছেয়ে ফেলতে শুরু করেছে। তাণ্ডব এখনো শুরু হয়নি, তবে খুব বেশি দেরি নাই। দেরি নাই। নাড়ি ধরে তিনি বাতাসের শোঁ ডাকের মতো সে ডাক যেন অনুভব করেছেন। দূরের প্রচণ্ড শব্দের ধ্বনি যেমন মাটিতে অনুভব করা যায়, ঘরের দরজা জানলায় হাত দিয়ে স্পর্শে অনুভব করা যায়, তেমনইভাবে অনুভব করেছেন। এছাড়া আর উপমা নাই। বিশ্ব জর্জরতার মধ্যে একটা জর্জরতা সর্বাঙ্গে ছড়িয়ে পড়েছে। গতি তার উত্তরোত্তর বাড়বে। ঝড়ের সঙ্গে মেঘের মতো জ্বরের সঙ্গে বিষ জর্জরতাও বাড়বে। গাড়ি এসে থামলো আরোগ্যনিকেতনের সামনে। কে বসে আছে? শশী। আর ওটা বিনয়, নবগ্রামের বিকে স্টোর্সের মালিক। কালও আসবে বলেছিল বটে। শশী তাকে দেখা মাত্র উচ্ছ্বসিত হয়ে উঠল। আজ আমি ছাড়ব না, পায়ের ধুলো নেব। জয় গুরুদেব। অখণ্ডমণ্ডলকারং ব্যাপ্ত যেন চরাচরং তৎপদত দর্শিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। রামহরির উইলে মশাই তার শেষ স্ত্রীকে 5 বিঘে জমি দিতে রামহরিকে রাজি করিয়েছেন। রামহরি শশীকেও 15 টাকা পাঠিয়ে দিয়েছে। মশাই তাকে বাঁচিয়েছেন। তিনি তার পূর্বজন্মের বাপ, তার আজ্ঞা সে কি লঙ্ঘন করতে পারে? রামহরিরা বিচিত্র। ওরা সারা জীবনই পাপ করে যায়, কোনো নীতি ধর্মই মানে না, কিন্তু দুটি একটি নীতি যা মানে তা কিন্তু কখনো লঙ্ঘন করে না। তারপর বিনয় কুমার, তোমার সংবাদ? বিনয় চুপ করেই বসে আছে। মুখর মানুষ সে, জীবনের সাফল্যের উল্লাসে অহরহই যেন ভেসে বেড়ায়, দুরন্ত হাওয়ার মতো। দুরন্ত কিন্তু উত্তপ্ত হাওয়া নয় বিনয়, সার্থক ব্যবসাদার মানুষ। বর্ষার ঝলভরা মেঘের স্পর্শে সজল এবং শীতল। বিনয় মিষ্টভাষী মানুষ। বিনয় বললে, মশাই, অনেক কথা আছে আমার। সংসারে মানুষ দুরকম, এক কমবক্তা আর এক উদ্বক্তা। আমি একেই উদ্বক্তা, তার উপর অনেক কথা। শশী ডাক্তারের হোক, তারপর বলছি আমি। তাহলে কাল আসিস বিনয়, আজ আমার মনটা ভালো নয়। কি হলো? বস, আসছি আমি। বেরিয়ে এলেন মশাই। অতসীর ছেলেটি কেমন আছে? ছেলেটির সেই ফুটফুটে মুখখানি চোখের উপর ভাসছে। তার আজকে রোগক্লিষ্ট অর্ধচেতনাহীন বিহ্বল দৃষ্টি মনে পড়ছে। তার চিবুক থেকে কর্ণমূল পর্যন্ত বিস্তৃত রক্তরাঙা স্ফীতিটা। কালবৈশাখীর মেঘ কতটা ছড়ালো, ঝড় কতটা বাড়ল। বেরিয়ে এসেও থমকে দাঁড়ালেন। যাবেন তিনি? উচিত হবে। কে বেরিয়ে আসছে? প্রদ্যোৎ ডাক্তারের সেই বন্ধুটি না? হ্যাঁ, সেই তো। মশাই আজ নমস্কার করলেন। নমস্কার। আবার ওখানে গিয়েছিলেন কি? নমস্কার। হ্যাঁ, ছেলেটির রক্ত নিলাম, পরীক্ষা করে দেখব। কিন্তু সে তো সদরে নিয়ে গিয়ে পরীক্ষা করবেন। ফল অন্তত কাল না এলে এখানে আনতে পারবেন না। হ্যাঁ, কিন্তু তাছাড়া তো উপায় নাই।
তবে পেনিসিলিন দেয়া হয়েছে, মনে হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস ইনফেকশন হয়েছে। হবেও তাই। দেখি, স্ট্রেপ্টোকক্কাস ইনফেকশন? হ্যাঁ, আপনারা যাকে বলেন সান্নিপাতিক। গলার ভিতরে ঘা দাঁড়াবে ছোট ছোট মটরের মতো। খানিকটা ডাক্তারি পড়েছিলাম বাড়িতে, স্ট্রেপ্টোকক্কাস শুনেছি, গলায় ঘা দেখেছি। অবশ্যই সাধারণ লোকে ওকে সান্নিপাতিক বলে, আসলে সান্নিপাতিক ভিন্ন ব্যাপার, সে খুব কঠিন। কিন্তু কিন্তু কি, আপনার মতে কি? জ্বর এখন কত দেখে এলেন? 103, কিছু কম। পেনিসিলিন পড়েছে, পেনিসিলিনের জন্যও জ্বর একটু বাড়বে। না, এ জ্বর ওর রোজই বাড়ছে ডাক্তারবাবু। আমি পাশ করা ডাক্তার নই, তবে চিকিৎসা অনেক করেছি। এর মেয়াদ 24 ঘন্টা। একটা প্রচণ্ড বিষ ঢুকেছে রক্তে। ফুলও কতটা বেড়েছে। অরুণেন্দ্র ডাক্তার অভিভূত হয়ে গিয়েছিলেন বৃদ্ধের এই আন্তরিকতায়। জ্ঞানের অনুভূতির আভাসও সে অনুভব করেছিল। মনে মনে চিন্তা করতে করতেই অরুণেন্দ্র উত্তর দিয়েছিল, অনেকটা বেড়েছে, বাড়ছে। আমাদের ধারণা স্ট্রেপ্টোকক্কাস ইনফেকশন হয়েছে খুব বেশি। বিকেল পর্যন্ত গলায় ঘা দেখা যাবে। আপনি বলছেন? আমি বলছি, আমার আমলের চিকিৎসায় এ রোগের আক্রমণ যা প্রবল, তাতে সারবার নয় ডাক্তারবাবু। আমি পারব না। আপনারা ভাগ্যবান, এ আমলে অদ্ভুত ওষুধের সাহায্য পেয়েছেন। যা করবার সময় করুন। ঝড়ের মতন আসছে রোগের বৃদ্ধি। টেকাতে পারলেন তো থাকলো, নইলে আমার এই কথাটা বিশ্বাস করুন। আমি বিশ্বাস করি মশাই, আমি বিশ্বাস করি। প্রদ্যোৎ অবশ্য একটু উগ্র। ছেলেও আমার চেয়ে ভালো ছিল চিরকালই। আমি ওকে গিয়ে বলছি। সাইকেলে চেপে আবার সে চলে গেল। কি হলো গুরুদেব, আবার কি হলো প্রদ্যোতের সঙ্গে? মশাই ঘন পাকা ভুরু দুটি কুঞ্চিত করে বলে উঠলেন, শশী, এখনও রয়েছিস? আজ বাড়ি যা, যা আজ বাড়ি যা। বাড়ি যাব, এই বিনয়ের সঙ্গে যাব। বিনয় যাবে পরে, তুই যা, তোর কাজ তো হয়ে গিয়েছে। বিনয় হেসে বললে, শশী ডাক্তার যাবে কি? সঙ্গ নইলে যেতে পারবে না। একা পথ হাঁটলেই ওর মা পাশে পাশে ফিরবে। কে? ওর মা গো। মরেও বেচারি ছেলের মায়া ভুলতে পারছে না। শশী কোথায় নালায় পড়বে, কোথায় কোন গাছতলায় শুয়ে ঘুমিয়ে পড়বে, তাই সঙ্গে সঙ্গে ফেরে। জিজ্ঞেস করুন না শশীকে। শশী নাকি বলে তার মরা মা তার আশেপাশে ঘুরে বেড়ায়, তাকে পাহারা দেয়। লোক থাকলে অবশ্য থাকে না, কিন্তু শশী একলা পথ চললে তখনই বুঝতে পারে যে তার সঙ্গে তার মাও চলছে। সে নাকি তার কথাও শুনতে পায়। পথ ভুল হলে কি খানাখন্দ থাকলে তাকে সাবধান করে দেয়। দেখিস পড়ে আমি। বিনয় হাসলে। জীবনমশাই কিন্তু হাসলেন না। শশীর মাকে ওরা জানে না যে তিনি জানেন। এমন মা আর হয় না। সন্তানকে স্নেহ করে না কোন মা? কিন্তু শশীর মায়ের মতো স্নেহ তিনি দেখেননি। শশীকে তো শুধু শশী বলে আশ মিটত না। বলতেন, শশী চাঁদ। আমার পাগল গো। একটু আদ্র মদ খায়, নেশা করে, তা ধরে ফেলেছে। করবে কি বলো? যৌবনে শশী দুর্দান্ত মাতাল হয়ে উঠেছিল। দেশে ম্যালেরিয়া লাগলো। শশী চ্যারিটেবল ডিসপেন্সারির কম্পাউন্ডার। 4 আনা 8 আনা ফি। কুইনিন আর ম্যাক্সাল্প ওষুধ ওই ডিসপেন্সারি থেকেই নিয়ে আসে। রোজগার অনেক। তখন শশী চিকিৎসাও খারাপ করতো না। ডিসপেন্সারির কাজ সেরে শশী প্রাইভেট প্র্যাকটিস করতে বের হতো। সর্বপ্রথম খেয়ে নিত আউন্স 2 মদ। তার আগে ডিসপেন্সারিতেও আউন্স 2 হতো। খেয়ে বোতলে জল মিশিয়ে রেখে দিত। জিনিসটা না থাকলে খানিকটা রেকটিফাইড স্পিরিটই জল মিশিয়ে খেত। রোগী দেখা শেষ করে শশী ফিরবার পথে ঢুকতো সাহাদের দোকানে। তারপর শুয়ে পড়ত, হয় সেখানেই, নয়তো পথের ধারে কোনোখানে কোনো গাছতলায়। শশীর মা দাঁড়িয়ে থাকতেন বাড়ির গলির মুখে পথের ধারে। ক্রমে ক্রমে এক পা করে এগিয়ে শেষে এসে উঠতেন সাহাদের দোকানে। শশীর প্রতি স্নেহের কাছে লজ্জা তাঁর হার মানত। এসে ডাকতেন, সাহা। কে মা ঠাকরুন? এই এই আছেন, শশীবাবু আছেন।
একটু ডেকে চেতন করিয়ে দাও বাবা। মায়ের ডাকে শশী টলতে টলতে উঠে আসতো। মা নিয়ে আসতেন তার জামা, হুঁকো, কলকে, টেথোস্কোপ। শশী বলতো, ওগুলো নে। বৈশাখের ঝাঁঝা করা দুপুরে মা গামছা মাথায় দিয়ে শশীর মায়ের ছেলের সন্ধানে বের হওয়ার একটা স্মৃতি তার মনে আছে। জীবনমশাই কল থেকে ফিরছেন গরুর গাড়িতে। পৃথিবী যেন পুড়ে যাচ্ছে। রাস্তায় জনমানব নাই, জন্তু জানোয়ার নাই, কাক পক্ষীর সাড়া নাই, অস্তিত্ব নাই। এরই মধ্যে শশীর গৌরবর্ণা মোটাসোটা মা আসছিলেন। মধ্যে মধ্যে দাঁড়াচ্ছিলেন, এদিক ওদিক দেখছিলেন। সাহাদের দোকানে সেদিন ছেলের সন্ধান পাননি। সাহা বলেছে, শশীবাবু আজ বাইরে কোথা খেয়ে এসেছেন, দোকানে ঢোকেননি, গিয়েছেন এই পথ ধরে। মা খুঁজে বেড়াচ্ছিলেন। তাহলে নিশ্চয়ই রাস্তায় কোথাও পড়ে আছে। পড়েই ছিল শশী। পথের ধারে একটা গাছতলায় ছায়ায় শুয়ে বমি করে জামায় কাপড়ে মুখে মেখে পড়ে আছে। পাশে বসে একটা কুকুর পরম পরিতোষের সঙ্গে তার মুখ লেহন করে উদ্গিরিত মাদক মেশানো খাদ্য খেয়ে মৌজ করছে। মা তাকে ডেকে তুলতে চেষ্টা করে তুলতে পারেননি। জীবনমশাই তাঁর গারোয়ানকে দিয়ে শশীকে তুলে পাঠিয়ে দিয়েছিলেন। মত্ত শশী উঠে জীবনমশাইকে দেখে বলেছিল, কথাটা আজও মনে আছে জীবনমশাইয়ের। বলেছিল, মশাইবাবু গুরুদেব চলে যান আপনি। মা ছুঁয়েছে, আমি ঠিক হয়ে গিয়েছি। আমার মায়ের এক বিন্দু চোখের জল পৃথিবী ডুবিয়ে দিতে পারে মহাশয়। ইয়েস, পারে। আলেকজান্ডার দ্য গ্রেটের কথা স্যার। অ্যান্টিপোডাস ডাজ নট নো। অ্যান্টিপোডাস জানে না আমার মায়ের এক বিন্দু চোখের জল। জীবনমশাই ধমক দিয়ে বলেছিলেন, যা যা, বাড়ি যা। যাব, নিশ্চয়ই যাব, নিজেই যাব, কারো ধমক খাই না আমি। খানিক দূরে গিয়ে দাঁড়িয়ে পড়ে আবার বলেছিল, হু ইজ টু অ্যাপ্রিসিয়েট মাই মেরিটস? মাই মাদার, মাই মাদার। মা লজ্জিত হয়ে শুধু একটা কথাই বারবার বলেছিল, বাড়ি চল শশী, বাড়ি চল, বাড়ি চল। সেই মা যদি মরণেও শশীর মতো ছেলের চিন্তা ছাড়তে না পেরে থাকেন, তাতে আর পরলোক মিথ্যাই যদি হয়, তবে শশী তার মাকে ভুলতে না পেরে অসুস্থ মস্তিষ্কে যদি এমনি কল্পনা করে থাকে, অসুস্থ দৃষ্টিতে যদি মায়াকে কায়া ধরতে দেখে থাকে, তবে আশ্চর্য কি? কত রাত্রে তিনি আতর বউকে দেখেন বন বিহারীর ঘরে গিয়ে ওকে মারছেন। তিনি নিজে কখনো কখনো চেয়েছেন বই কি। এই অতসীর ছেলেটি যদি, মশাই বললে, কাল কাল আশিস বিনয়, কাল কাল 36 ঘন্টার 18 ঘন্টা গিয়েছে, আরও 18 ঘন্টা। ঠিক মধ্যস্থলে কে আসছে? ওহি। জ্বর বাড়ছে কাকা, ডাক্তারের কাছে যাচ্ছি। ফুলও বাড়ছে, মুখখানা এমন ফুলেছে। ওহির কণ্ঠ রুদ্ধ হয়ে গেল। আপনি একবার। না, তুমি ডাক্তারের কাছে যাও, যদি পারে তো ওরাই পারবে বাঁচাতে। আমি জানি না, আমাদের আমলে এ ছিল না। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল আরোগ্য নিকেতনের আজকের পর্ব। আজকের মতো নমস্কার।